আমি ডক্টর মোহাম্মদ বশির রহমান। আমি পদার্থবিজ্ঞান প্রভাষক, ঢাকা আন্তর্জাতিক ডিগ্রি কলেজ। আজকে আমি পদার্থের প্রথম পত্রের ৪র্থ অধ্যায় নিউটনের বলবিদ্যার উপর ক্লাস করি। প্রথমে শুরু করি জড়তা দিয়ে। আসলে পদার্থ পৃথিবীর সৃষ্টির সময় যে অবস্থায় যার সৃষ্টি হয়েছে, প্রত্যেক বস্তু সেই অবস্থায় থাকতে চায়, এটাকে জড়তা বলা হয়। অর্থাৎ পদার্থ যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলা হয়। জড়তা দুই প্রকার, একটা স্থিতি জড়তা, একটা গতি জড়তা। স্থিতি জড়তা, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, এই থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে আমরা স্থির জড়তা বলি। যেমন স্থির গাড়ি হঠাৎ ছেড়ে দিলে যাত্রীরা পিছন দিকে হেরে পড়ে, কারণ গাড়ি চালু হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের শরীরে নিচের অংশ গাড়ির সাথে সংযুক্ত থাকায় সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু শরীর এর উপর অংশ স্থিতি জড়তার জন্য পিছিয়ে পড়ে। এটাই হচ্ছে স্থিতি জড়তা। ঠিক অন্যভাবে গতি জড়তা হচ্ছে প্রত্যেকটা বস্তু যারা গতিশীল অবস্থায় আছে, তারা এই গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে বলবো আমরা গতি জড়তা। যেমন প্রতিটা গ্রহ নক্ষত্র এগুলো গতিশীল এবং এরা সবসময় একটা নির্দিষ্ট গতিতে চলমান আছে। এই থাকার যে প্রবণতা তাকে আমরা বলবো গতি জড়তা। বল, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে গতিশীল করে বা করতে চায়। অর্থাৎ বলটা হচ্ছে এমন একটা প্যারামিটার বা এমন একটা বৈশিষ্ট্য যেটা কোনো স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করে, তাকে আমরা বল বলে থাকি। বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় এবং নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে বল এফ সমান এম এ। এমটা হচ্ছে ভর এবং এ হচ্ছে ত্বরণ। বল একটি ভেক্টর রাশি। মৌলিক বল, আসলে পৃথিবীর সৃষ্টির সময় যেসব বস্তু বা যা কিছু তৈরি হয়েছে এগুলো অনেক কিছু মৌলিক। মৌলিক বলতে আমরা বুঝি যাকে খণ্ড বিখণ্ড করা যায় না, কিন্তু সেটাকে বিভিন্ন রূপান্তরে ব্যবহার করা যায়। যে সকল বল স্বাধীন, অর্থাৎ যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, বরং অন্য বল সেই সকল বলের কোনো না কোনো রূপে প্রকাশ, তাদেরকে মৌলিক বল বলে। মৌলিক বলতে প্রথমত চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা তাড়িত চৌম্বক বল, সবল নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয় বল। মহাকর্ষ বলটা কি? মহাবিশ্বের যে কোনো পৃথিবী ব্যতীত যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, যে আকর্ষণ বা বিকর্ষণ, তাকে আমরা মহাকর্ষ বল বলে থাকি। তাড়িত চৌম্বক বল, দুইটি চার্জিত বস্তু কণা তাদের চার্জের কারণে একে অপরকে যে আকর্ষণ বা বিকর্ষণ করে, যার দ্বারা সেই মাধ্যমটাকেই আমরা বলে থাকি তাড়িত চৌম্বক বল। সবল নিউক্লিয় বল, পরমাণুর নিউক্লিয়াসে আমরা জানি ইলেকট্রন, প্রোটন এবং নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে ইলেকট্রনকে ঘুরে চারিদিকে প্রোটনগুলো ঘুরতে থাকে। তাহলে এই যে শক্তির দ্বারা, যে বলের কারণে প্রোটনগুলো এক নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, তাকে আমরা নিউক্লিয় বল বলে থাকি। দুর্বল, যখন নিউক্লিয়াসের যে বলের কারণে ঘূর্ণনরত ইলেকট্রনগুলো কম বল আকর্ষণ করে, দুর্বল, তাকে আমরা দুর্বল নিউক্লিয় বল বলে থাকি। ভর, বেগ, প্রত্যেকটা বস্তুর একটা ভর আছে এবং সেই বস্তু যদি একটা বেগ প্রাপ্ত হয়, তাহলে এই ভর আর বেগের গুণফলকেই আমরা বলবো ভরবেগ। এই ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি সমান এম ভি। ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড এবং এর মাত্রার সমীকরণ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -1। নিউটনের প্রতি প্রথম সূত্র, নিউটন যে তিনটি সূত্র দিয়েছেন তার মধ্যে প্রথম সূত্র হচ্ছে প্রতিটা বস্তু, প্রথমেই আমরা বলেছিলাম সৃষ্টির সময় যে বস্তু যেভাবে সৃষ্টি হয়েছে সে বস্তু সেভাবে থাকতে চায়। স্থির বস্তু সারা জীবন স্থির অবস্থায় থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকতে চায়। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। গতির প্রথম সূত্রের দুইটি অংশ, একটা হচ্ছে স্থির অবস্থা, একটা হচ্ছে
গতিশীল অবস্থা। তাহলে স্থির অবস্থাকে স্থির জড়তা এবং গতিশীল অবস্থাকে গতি জড়তা আমরা বলে থাকি। নিউটনের গতির দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভর এবং বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ এই ভরবেগের যে পরিবর্তন সেটাকে আমরা যদি ভরবেগকে পি দ্বারা প্রকাশ করি, তাহলে ভরবেগের পরিবর্তনের হার ডিপি বাই ডিটি এবং এটা বলের সমানুপাতিক, মানে এফ সমানুপাতিক ডিপি বাই ডিটি। এফ সমানুপাতিক ডিপি বাই ডিটি। এটা মাউস না। তার মনে করি কোনো গতিশীল বস্তুগুলোর উপর পি একটি ভেক্টর রাশি, এফ বল ক্রিয়ায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে ডিটি অবকাশে কোণের ভরবেগের পরিবর্তন ডিপি হলে ভরবেগের পরিবর্তনের হার ডিপি বাই ডিটি হবে। গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা বলতে পারি এফ সমানুপাতিক ডিপি বাই ডিটি। এখানে পি সমান হচ্ছে এম ভি, এম ভর এবং ভিটা হচ্ছে বেগ। এখন এম ডিবি বাই ডিটি সমানুপাতিক এফ। এফ সমানুপাতিকের জায়গাতে একটা কে আমরা নিয়ে সমান করি, এটা কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যার মান একক বলের সংখ্যা দ্বারা নির্ধারণ করা যায়। এফ সমান 1, এম সমান 1 এবং ত্বরণ এ সমান 1 হয়, তবে সমীকরণ 1 হতে আমরা পাচ্ছি কে এর মান 1। অর্থাৎ কে এর মান উপরোক্ত সমীকরণে বসা দিলে আমরা পাই এফ সমান এম এ। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদক। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ সমান এম এ। আবার প্রথম সূত্র থেকে জানি কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ না করা হয় তাহলে সেই বস্তু স্থির থাকলে স্থির থাকবে, গতিশীল থাকলে গতিশীল থাকবে। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ যদি না করা হয় তার মানে এফ এর মান 0। তাহলে এফ সমান যদি 0 হয় তাহলে এম এ, নিউটনের দ্বিতীয় সূত্রে এম এর সমান 0। কিন্তু কোনো বস্তু মাসলেস হতে পারে না, ভর হিট, প্রতিটা বস্তুরই একটা নির্দিষ্ট ভর আছে। অর্থাৎ এম ডাজ নট ইকুয়াল টু 0 যদি 0 হয়, সুতরাং তখন আমরা এর সমান আমরা পাবো 0। এটা হচ্ছে ত্বরণ, বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন যদি কোনো বস্তু বেগের যে দিকের সমান 0, তার মানে ত্বরণ 0, তার মানে তার বেগের কোনো পরিবর্তন নাই। তার মানে স্থির থাকলে সে বস্তুর সারাজীবন স্থির ছিল, গতিশীল থাকলে গতিশীল ছিল। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বেগটা পাচ্ছি ধ্রুবক। যেহেতু বেগটা ধ্রুবক পাচ্ছি, সুতরাং বাইরে থেকে বস্তুর উপর বল, নিট বল 0 হলে বস্তুর বেগ অপরিবর্তিত থাকে। অর্থাৎ বস্তু যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকে। তারপরে বাহ্যিক বল প্রয়োগ না করলে যে বস্তু, যদি কোনো বস্তু স্থির অবস্থায় ছিল তাহলে সেটা স্থির অবস্থা থাকবে, আর যদি গতিশীল অবস্থা ছিল তাহলে সেটা গতিশীল অবস্থা থাকবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। ঘাত বল, খুব অল্প সময়ের জন্য যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তাকে আমরা ঘাত বল বলে থাকি। যেমন হাতুড়ি দ্বারা কোনো বস্তুর উপর আঘাত করা, ব্যাট দ্বারা ক্রিকেটের বলকে আঘাত করা, অথবা একটা সুইচ অন অফ করা, এইগুলোকে আমরা ঘাত বলের উদাহরণ হিসাবে চিহ্নিত করে থাকি। এবার হচ্ছে বলের ঘাত। বলের ঘাতটা হচ্ছে কোনো বল ও বলের ক্রিয়াকাল যে সময় ধরে এই আঘাতটা করা হচ্ছে আর যে পরিমাণ বলটা দেওয়া হচ্ছে, যে সময় ধরে বল দেওয়া হচ্ছে আর সেই বল, এই দুটো গুণফলকেই আমরা বলবো বলের ঘাত। বলের ঘাতের সাথে ভরবেগের সম্পর্ক। বলের ঘাতের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে সমান এফ গুণিত টি। এফ সমান নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি এফ সমান এম এ। এ সমান ত্বরণ বেগের পরিবর্তনের হার। তার মানে আদিবেগ, দুইটা বেগের মধ্যে পার্থক্য ডিভাইডেড বাই সময়। এবার সময় টি কেটে গেলে থাকছে এম ভি মাইনাস এম ভি নট। তাহলে এম ভি মাইনাস এম ভি নট শেষ বেগ মাইনাস শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, এই পার্থক্যটাকে বলবো আমরা বলের ঘাত। অর্থাৎ বলের ঘাত বস্তু ভরবেগের পরিবর্তনের সমান। নিউটনের গতির তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র।
অর্থাৎ আমি যা করব তাই আমি ফিরে পাবো, আমার কর্ম অনুযায়ী আমি রেজাল্ট পাবো। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। কোনো যদি আমি ধরে নিই যে দুইটি বস্তু, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, যদি এ দ্বারা বি কে আঘাত করা হয় তার মানে পক্ষান্তরে বি দ্বারাও এ কে আঘাত করা হয়েছে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আমরা যদি দুটা বল আলাদা আলাদা যদি দুটা বল দ্বারা প্রকাশ করি যে এ বস্তুর উপরে F1 বল এবং বি বস্তুর উপরে F2 বল কাজ করে, তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যেহেতু দুইটা বল সমান মানে সমান এবং বিপরীত, কাজে F1 সমান F2, অর্থাৎ বলদ্বয়ের মান সমান কিন্তু বিপরীত। ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা আসলে একাধিক বস্তুর উপর এটা বিবেচনা করা হয়। একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়া না করলে ওই বস্তুসমূহের মোট ভরবেগের সমষ্টি একটা ধ্রুবক থাকে। গাণিতিকভাবে সামেশন পি সমান ধ্রুবক। এখানে পিটা হচ্ছে ভরবেগ আর সামেশন হচ্ছে অনেকগুলো বস্তুর ভরবেগের সমষ্টি। তাহলে এই ভরবেগের সমষ্টিটা কি হবে? একটা ধ্রুবক। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ধরে নাম দুইটা বস্তু বিবেচনা করি, একটা বস্তুর নাম দিলাম আমরা 1 আর একটা বস্তু 2। আমরা দেখতে পাচ্ছি 1 বস্তুটা অনেক বড় এবং 2 বস্তুটা ছোট। তাহলে বড় বস্তু M1 বস্তুটাকে ধরে নিলাম আমরা ভর M1 আর M2 বস্তু 2 নম্বর বস্তুটা M2। যদি M1 গ্রেটার দেন M2 হয় তাহলে এরা যখন একই দিকে গতিশীল থাকবে এবং যদি M1 বস্তুটি E1 বেগে সম্মুখে চলতে থাকে আর M2 বস্তুটি U2 বেগের সামনে দিকে চলতে থাকে আর E1 গ্রেটার দেন যদি U2 হয়, তাহলে অবশ্যই M1 বস্তুটি পিছন থেকে M2 বস্তুকে সব ধাক্কা দেবে। ধাক্কা দেওয়ার সময় তাদের ভরবেগের একটা পরিবর্তন ঘটবে। এই ভরবেগের পরিবর্তনটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র F এর সমান। তার মানে F1 সমান dP বাই dt। তাহলে F1 সমান প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা ধরবো F1 সমান dP1 ডিভাইডেড বাই dt এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে F2 সমান dP বাই dt। তারপর তৃতীয় সূত্র অনুসারে আমরা জানি F1 সমান F2। তাহলে আমরা দেখতে পাচ্ছি dP1 বাই dt সমান মাইনাস dP2 ডিভাইড বাই dt। এটা একদিকে নিয়ে আসলে এদের সমষ্টি হয়ে যাবে কি 0। এবার d বাই dt যদি আমি কমন নিই তাহলে p1 প্লাস p2। p1টা কি? p1টা হচ্ছে প্রথম বস্তুর ভরবেগ এর পরিবর্তন, ভরবেগ এবং dt তে ভাগ করে তার পরিবর্তন হবে, এবং p2টা হচ্ছে দ্বিতীয় বস্তুর ভরবেগ। তাহলে এটা সমান একটা আমরা পেলাম 0। তাহলে ভরবেগেরটা আমরা প্রথমে বলেছিলাম ভরবেগটাকে ধ্রুবক হবে যখন অনেকগুলো বস্তু ক্ষেত্রে থাকে। তাহলে p1 প্লাস p2 সমান একটা ধ্রুবক। এইখানে আমরা দেখতে পাচ্ছি সংঘর্ষের আগে এবং পরে এই সূত্র অনুসারে আমরা দেখতে পাই যে সংঘর্ষের আদি ভর বেগ, অর্থাৎ দুইটা বস্তু বা দুইটা বা তিনটা বা চারটা যতগুলো বস্তু থাকবে না কেন, প্রত্যেকটা বস্তুর আদি ভরবেগের সমষ্টি সমান তার শেষ ভরবেগের সমষ্টি সমান হবে। আজকে আমরা এখানে এই অধ্যায়ে লেকচারটা সমাপ্ত করছি, এবং যদি এই অধ্যায়ে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আগামী দিনে এর পরবর্তী অংশগুলো আমি ক্লাস করব।